মেঘালয় সত্যিকারের এক মেঘেদের ঘর। তার অপার সৌন্দর্য, পাহাড়, জলপ্রপাত এবং সবুজের মাঝে লুকিয়ে থাকা গল্পগুলো আজ আমরা আপনাদের সাথে ভাগ করে নেব। এই সমস্ত ট্যুরটা আমরা 3 রাত্রি 4 দিনে সম্পূর্ণ করব। শুধু তাই নয়, এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সমস্ত হোমস্টে, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, গাড়ি বুকিং কিভাবে করবেন তার নাম্বার, টোটাল বাজেট, সব কিছু। তো ভিডিওটি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা আগামীতে মেঘালয় ট্যুর করবেন বলে ভাবছেন। গুয়াহাটি ভারতবর্ষের সমস্ত দেশের সঙ্গে আকাশপথে, রেলওয়ে পথে সংযুক্ত। তো আপনারা যারা কলকাতা থেকে আসবে ভাবছেন তারা কিন্তু আকাশপথেও গুয়াহাটি ডাইরেক্ট ফ্লাইটে আসতে পারেন, বা ট্রেনে এনজিপি হয়ে আপনারা গুয়াহাটিতে প্রবেশ করতে পারেন। বন্ধুরা, আপনারা যারা কলকাতা থেকে আসবেন ভাবছেন দেরি না করে টিকিটটা বুক করে ফেলুন। দেখুন, এখানে আমি 3টে ট্রেনের লিস্ট দিয়েছি। তো তার মধ্যে সবচেয়ে বেস্ট আপনারাও জানেন সরাইঘাট এক্সপ্রেস, যেটা 4:05 ওখান থেকে হাওড়া থেকে ছেড়ে কামাখ্যায় ঢুকে 9:43। তার মানে আপনি ফুল ডে পরের দিন ট্যুরের জন্য কিন্তু ইউজ করতে পারবেন। তো এছাড়াও কাঞ্চনজঙ্ঘা আছে। কাঞ্চনজঙ্ঘা 6:50 সকালে ওখান থেকে ছাড়ে, পরের দিন দুপুর 2:30 এখানে ঢোকে। আর যারা শিলিগুড়ি থেকে করতে চাচ্ছেন, আমি তাদের সাজেস্ট করব বন্দে ভারত উইল বি দ্য বেস্ট অপশন, কারণ এখান থেকে সকাল 6:10 রওনা দিয়ে সেম ডেতে 11:26 কিন্তু ওখানে পৌঁছে যায় এবং সঠিক সময় এটা মেনটেন করে। আমরাও এটাতেই গেছিলাম। এছাড়াও সমস্ত কলকাতা থেকে আসা সমস্ত ট্রেন যেগুলো গুয়াহাটিগামী, সবগুলোতেই আপনারা যেতে পারেন। চলুন বন্ধুরা, এবার দেখে নিই আমাদের ট্যুর প্ল্যানটা কি ছিল ডে ওয়াইজ। প্রথম দিন আমরা গুয়াহাটি স্টেশনে নেমে সোজা চলে গেছিলাম কামাখ্যা মন্দির দর্শন করতে, এবং ওখান থেকে আমরা ব্রহ্মপুত্র জঙ্গল রিসর্টে, যেখানে আমরা রাত্রি কাটিয়েছি। তারপরের দিন সকালবেলা আমরা সোজা হোটেল থেকে চলে গেছি চেরাপুঞ্জিতে, এবং যাওয়ার পথে উমিয়াম লেক, এলিফ্যান্ট ফলস, মাফলং সাক্রেড ফরেস্ট ও রাস্তার সমস্ত ভিউ পয়েন্ট দেখে চলে গেছিলাম চেরাপুঞ্জিতে। ডে 3 আমরা চেরাপুঞ্জি সমস্ত সাইট সিন করে চলে এসেছিলাম মাইলিংলং। আর ডে 4 আমরা মাইলিংলং থেকে ডাউকি গিয়ে ওখান থেকে শিলংয়ে ব্যাক করে শিলং সাইট সিন করে সোজা চলে এসেছিলাম কামাখ্যা স্টেশনে। আমাদের ট্রেন ছিল রাত্রি 12টায়, এই কারণেই আমরা রেখেছিলাম যেন আমরা ফুল ডেটা ইউটিলাইজ করে ট্রেন ধরতে পারি। ঘড়ির কাঁটা তখন ভোর 5:45। ভোর বলছি কেন জানেন? এত সকালে ওঠার অভ্যাস আমাদের একদম চলেই গেছে। 5:45 স্টেশনে মানে 4:30 ঘুম থেকে উঠতে হয়েছে। আমি আর সঞ্জয় দুজনেই 5:45 স্টেশনে পৌঁছে এনজিপি স্টেশনে এখন ট্রেন ধরার উদ্দেশ্যে। এটাই আমাদের প্রথমবার বন্দে ভারতে জার্নি ছিল। সত্যি বলছি, একটু অবাকই হয়েছিলাম। এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভিতর থেকে বাইরের দৃশ্য এত সুন্দর, আর এত স্পিডে টাইম মেনটেন করে চলছিল যে আমি ঠিক করেছিলাম এবার থেকে গেলে কোথাও বন্দে ভারতেই যাব। অবশেষে বন্ধুরা পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। নামার পর না মনটা খুবই আনন্দে ভরে গেল, কারণ এটা আমার প্রথমবার গুয়াহাটির মাটিতে পা ছিল। তো নামার পরেই প্রথম কাজ হলো ট্যাক্সি স্ট্যান্ড খোঁজা। আমি আর সঞ্জয় বেরিয়ে পড়লাম যে শিলং যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড কোথায়। তো এরও কাছ থেকে শুনতে শুনতে ঠিক পৌঁছে গেলাম একটা ট্যাক্সি স্ট্যান্ডে। এবার সেখানে গিয়ে বিভিন্ন ড্রাইভাররা রীতিমতো যেভাবে ঘিরে ধরে, আপনাদেরও ঘিরে ধরলো। তার মধ্যে থেকে একজনকে আমাদের পছন্দ হলো, তার কথাবার্তা ভালো লাগলো, কারণ সে বাঙালি, বাংলায় কথা বলে। তার সঙ্গে আমরা যেটা কন্ট্রাক্ট করলাম, প্রথম দিন সে 2000 টাকা নিয়েছিল কামাখ্যা ঘুরিয়ে আমাদের হোটেল ড্রপ করতে, তারপর থেকে পার ডে 3500 টাকা, যেটা কিন্তু ওখানকার ডিস্টেন্স হিসাবে অনেকটাই কম দেয়।
এরপরে আমাদের যাত্রা শুরু হলো মা কামাখ্যা মায়ের দর্শনের জন্য। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নীলাচল পাহাড়ের উপরে কামাখ্যা মায়ের মন্দিরে। কামাখ্যা মন্দির 51 সতীপীঠের একটি। এখানে মায়ের যোনি পড়েছিল, এখানে যোনি পূজাই হয়। তবে এখানে গর্ভগৃহে ঢোকার জন্য ভোরবেলা এসে লাইন দেওয়াটাই ভালো। বিভিন্ন রকমের টাকার লাইন আছে, তবে বিনা পয়সাতেও দেখা যায়। ওভারঅল আপনারা ধরে চলুন 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনাদের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। আমরা যেহেতু দুপুরের বেলায় ঢুকেছিলাম, আমরা গর্ভে গিয়ে যেতে পারিনি, কারণ সেই সময় গর্ভগৃহের গেট বন্ধ হয়ে গেছিল। তবে সমস্ত মন্দির আমরা ঘুরে দেখেছিলাম, তার অনুসারী সমস্ত মন্দির এবং এখানকার সমস্ত পুণ্যার্থীদের ভক্তিভাব দেখে মন মুক্ত হয়ে গেছে। কামাখ্যা মন্দির থেকে সোজা চেক ইন করেছিলাম ব্রহ্মপুত্র জঙ্গল রিসর্ট, যেটা জোরবাটে যেতে পারে, মানে শিলং যাওয়ার কিছুটা রাস্তা আমরা কিন্তু আগের দিনই কভার করে রেখেছিলাম। কি অসম্ভব সুন্দর এই রিসর্টটি, পাহাড়ের উপরে জঙ্গলের ভিতরে কি নেই, জিপ লাইন থেকে আরম্ভ করে সুইমিং পুল থেকে আরম্ভ করে হাতি রাইড, এলিফ্যান্ট রাইড থেকে নিজস্ব এলিফ্যান্ট দিয়ে সব ছিল। দারুণ সময় কাটিয়েছিলাম প্রত্যেকটা মুহূর্ত। কি বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু করবেন। আমরা আপনারা অবশ্যই করবেন। অনেক জল খাচ্ছি কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইবের জন্য দেখেন কত জল। প্লিজ করবেন, এটা প্লিজ করবেন। আমরা অনেক দূর এসেছি এই সুইমিং পুলের জন্য আর অনেক জল খাচ্ছি। সিরিয়াসলি বলতে অনেক ট্রাই করছি। এখানে অনেক মানে মেয়েরা আছে যারা আমাদের থেকে ভালো সুইমিং করতে পারে, তাদেরকে আমরা দেখানোর জন্য আমরা জল খাচ্ছি। তা আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। দ্বিতীয় দিন সকাল বেরিয়ে পড়লাম হোটেল থেকে সোজা চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে সমস্ত সাইট সিনগুলো করে নিতে হবে। কিন্তু প্রথমেই এসে পড়ল উমিয়াম লেক, যেটাকে এখানকার লোকাল নাম বরাপানি হিসাবেও পরিচিত। পৌঁছে গেলাম নেক্সট পয়েন্ট, এলিফ্যান্ট ফলস। বন্ধুরা, কি অসাধারণ সুন্দর এই ফলসটি। 3টা স্টেপে তৈরি, 3টা স্তরে, এবং নিচের স্তরে তো অসম্ভব সুন্দর। ঝর্ণাটা যেন একদম হাতির পায়ের মতো নিচে পড়ে, হয়তো তার জন্য এর নাম এলিফ্যান্ট ফলস, কিন্তু চোখ জুড়িয়ে যাবে, গ্যারেন্টি দিচ্ছি। এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে সোজা রওনা দিলাম মফলং এর উদ্দেশ্যে। যেতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছিল, কিন্তু পৌঁছানোর পর ওখানে পৌঁছে মন চোখ একদম জুড়িয়ে গেছিল। মনে হচ্ছিল কোনো এক স্বর্গে এসে গেছি। এবং কেন শিলংকে বা মেঘালয়কে নর্থ ইস্টের স্কটল্যান্ড বলা হয়, এই কারণেই। আর এখানে এসেই প্রথম চোখে পড়ল মনোলিথের। এখানে এই লম্বা পাথরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরুষদের উদ্দেশ্যে, আর শোয়ানো পাথরগুলো মহিলাদের উদ্দেশ্যে রাখা হয়, যারা পূর্বপুরুষের শান্তি কামনায়। এটা কিন্তু এখানকার লোকাল রিচুয়ালের মধ্যে পড়ে। তারপর প্রবেশ করলাম সাকরেড ফরেস্টের ভিতরে। এখানে কিন্তু গাইড ম্যান্ডেটারি, এবং গাইডের চার্জ 300 টাকা প্রতি গ্রুপ প্রতি নেবে। এটা আপনারা 2 জন আসুন, 3 জন আসুন, আর 4 জন আসুন বা 6 জন আসুন, পার গ্রুপে একটা করে গাইড নিতেই হবে। আর গাইডরা খুব সুন্দর আপনাকে বুঝিয়ে দেবে এখানকার কালচার সম্বন্ধে। এর ঠিক উল্টো দিকেই আছে
খাসি মডেল ভিলেজ। এখানে যেতে কিন্তু একদম ভুল করবেন না বন্ধুরা। প্রথমে আমরাও ভেবেছিলাম খুব টায়ার্ড হয়ে গেছি, যাব না, কিন্তু ভিতরে ঢোকার পর বুঝলাম এখানে না আসলে সত্যি খুব মিস হয়ে যেত। এখানে বিভিন্ন খাসি উপজাতিদের বসবাস শৈলী দেখানো আছে, তাদের নিত্য নতুন জীবনযাপনের কি কি জিনিস তারা ইউজ করতো সব কিছু কিন্তু এখানে রাখা আছে, যেন একটা জলজান্ত মিউজিয়াম। হফলং থেকে বেরোনোর পর রওনা দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে, এবং চেরাপুঞ্জি যাওয়ার পথে আরো 2-3টে সাইট সিন কিন্তু দাঁড়িয়েছিলাম, এবং প্রত্যেকটি আমার লং ভিডিওতে দেয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তার মধ্যে এটিও একটা খুব সুন্দর জায়গা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। এত উপরে একটা ওয়াটার রিজার্ভিয়ার, আর এখান থেকে যে ভ্যালির ভিউ অসাধারণ। এরপরের পয়েন্ট ওয়াকাবা ওয়াটারফলস ভিউ পয়েন্ট। এটা আমাদের এই মেঘালয় যাত্রার প্রথম জলপ্রপাতের ভিউ। তো বুঝতেই পারছেন মনটা উত্তেজনায় ভরে গেছিল এই প্রথম ওয়াটারফল চাক্ষুষ করার পরে। এবার আমরা চেরাপুঞ্জিতে এই হোটেলটিতে চেক ইন করলাম। মোটামুটি কম রেঞ্জে খুব ভালো হোটেল। 200 টাকার রুম, সিম্পল রুম, কিছু নেই, কিন্তু ঠিক আছে থাকার জন্য। রাত্রি কালকে সকালেই বেরিয়ে পড়বো। একটা চেয়ার, বেড, একটা সেন্টার টেবিল আছে সাইডে, আর বাথরুমটা মোটামুটি ঠিকঠাক আছে, গিজার আছে আমি দেখলাম। এই বাথরুম কোমোট আছে, গিজার আছে, তো মোটামুটি ঠিকই আছে, চলার মতন, চলামশাই। এখানে কোমোট আছে একটা সুন্দর, তো নট ব্যাড। এখানেই আজকে রাতটা কাটাবো। তো কালকে সকালে আরও অনেক এখানকার স্পট ভিজিট করা বাকি, তো সেগুলোর জন্য অপেক্ষা করুন নেক্সট। দ্বিতীয় দিন সকাল শুরু করলাম চেরাপুঞ্জি সাইট সিন। এই দেখুন একটা ন্যাচারাল শিবলিঙ্গকে। এবার পৌঁছে গেলাম শিলংয়ের বিখ্যাত 7 সিস্টার ফলস। তবে শিলংয়ে আসলে এই কেভের ভিতরে ঢোকার কথা কিন্তু ভুলবেন না। অনেকেই মাঝপথ থেকে ঘুরে গেছিল, কিন্তু আমরা গোটাটা কমপ্লিট করেছিলাম। এর ফুল ভিডিওটি অবশ্যই দেখুন, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। এর থেকে বেরিয়ে সোজা চললাম নখালিকায় ফলস দেখতে। এখানে পথের সৌন্দর্য আপনাদের সবার মন মুগ্ধ করবে, আর আমি কথা দিচ্ছি আপনারা গাড়ি থামিয়ে এখানে যে কত সেলফি আর কত ফটো তুলবেন তার কোনো হিসাব হয়তো পরে নিজেরাও রাখতে পারবেন না।
মেঘালয়ের প্রত্যেকটি সাইট সিনে কিন্তু গাড়ির পার্কিং আর চার্জ লাগবে এন্ট্রি ফি। তবে এন্ট্রি ফি দেওয়ার পর এরকম একটা ওয়াটারফলস দেখে সবকিছু যেন পশিয়ে যাবে। বন্ধুরা, পৌঁছে গেছি মাওলিং লং এর সিঙ্গেল রুট ব্রিজে। এটাও কিন্তু খুবই শক্ত, কারণ অনেকটা নিচে নামতে হবে এবং উঠতে হবে। যাদের হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু টাইম নিয়ে নামবেন, অবশ্যই নামতে পারবেন, খুব একটা ডিফিকাল্ট অবশ্যই নয়। এর পরের গন্তব্য ছিল মাওলিং লং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এই গ্রামটি ঘুরে দেখার সময় না মনে হচ্ছিল, আচ্ছা এরকম কি আমরা থাকতে পারি না? আমাদের পাশের বাড়ি মিলে পুরো পাড়াটাকে কি এরকম সুন্দর করে সাজিয়ে রাখতে পারি না যেটা এরা রাখছে? হ্যাঁ, চলে এসেছি মাওলিং লং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। আপনারা অনেক দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন। আর আজ আমাদের আস্তানা এটাই। এখান থেকে আমরা আজকে রাত্রে থাকবো, থেকে কাল সকালে ডাউকির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন একবার ভিতরে ভিউটা দেখিয়ে দিই কেমন। খুব হাইফাই টাইপের না, মোটামুটি ঠিক আছে। যথেষ্ট বড় বড় দুটো বেড, এখানে একটা ডবল বেড, এখানে একটা ডবল বেড, একটা টেবিল আছে, আলমারি আছে, চেয়ার আছে, আর এই বাথরুমে গিজারও আছে, শাওয়ারও আছে। যথেষ্টই ভালো, আমার তো ভালোই লেগেছে। বন্ধুরা, পৌঁছে গেছি আমাদের এই 3 রাত্রি 4 দিন ট্রিপের লাস্ট দিন। এবার আমরা মাওলিং লং এ আমাদের হোমস্টে থেকে বেরিয়ে চলেছি ডাউকির উদ্দেশ্যে। আর পথে যেতেই এরকম বাংলাদেশ আর ইন্ডিয়ার এক বর্ডার। পুরো জার্নিটা এত সুন্দর ছিল না, আর এত সুন্দর সুন্দর জলপ্রপাত যে মন আপনাদের ভরে উঠবেই। এই মাওলিং লং থেকে ডাউকি যাওয়ার রাস্তাটা অস্বাভাবিক সুন্দর। ডাউকি পৌঁছে সোজা চলে গেছিলাম তামাবিল বর্ডারে, কারণ ডাউকির নদীর জলে সেদিন স্রোত ছিল প্রচুর এবং পুরো জল ঘোলা, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রে। তাই সময় নষ্ট না করে আগে বর্ডার দেখতে চলে গেলাম। তারপরে ফিরে এসে নদীতে যখন গেলাম তখন এই দেখুন অবস্থা জলের। তো কেউই সেদিন বোর্ডিং করেনি, আমাদেরও ভাগ্যে সেদিন বোর্ডিং হয়নি। তবে কোনো ব্যাপার নয়, পরের ট্রিপের জন্য কিছু তো রেখে দিতে হবে। পরের ট্রিপ কিন্তু এখান থেকেই শুরু করব। এই ডাউকি রিভারটা কিন্তু ভারত ও বাংলাদেশের সীমান্ত। এই যে দেখছেন এদিকের চরটি, এই চরে যেরকম ভারতীয়দের ঠিক উল্টো দিকে এই নদীর ওই চরে কিন্তু বাংলাদেশিদের, এবং এখানে অবাধ যাতায়াত চলে এবং বাংলাদেশের লোকরাও এখানে এসে ঘুরে যায়। ডাউকি থেকে সোজা রওনা দিয়ে পৌঁছে গেলাম শিলং। আর এই শিলং ভিউ পয়েন্ট, পাহাড়ের উপর থেকে পুরো শিলং শহরের ভিউ একবার চাক্ষুষ করুন। শিলংয়ে আসলে এই চার্চটিকে দেখতে কিন্তু একদম ভুলবেন না।
এত সুন্দর আর এত শান্ত জায়গা যে আপনি এখানে বসে অনায়াসে পুরো বিকাল কাটিয়ে দিতে পারবেন। এবং আমি এখানে ঢোকার পর বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানকার যে মডেল স্ট্যাচুগুলো বানানো আছে এত সুন্দর লাগছিল, মনটা ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল বিকালটা এখানে বসেই কাটিয়ে দিই, কিন্তু উপায় ছিল না। আমাদের আজ রাত্রেই কামাখ্যা থেকে ট্রেন, তো ফিরে তো যেতে হবেই। শিলংয়ে আসবেন আর পুলিশ বাজার ঘুরবে না, তা কি আবার হয়? তো এবার লাস্ট ঘুরে দেখা এখানকার পুলিশ বাজার, এবং এখানে যে কত বাঙালি পর্যটকের সঙ্গে দেখা হলো, মনে হচ্ছিল যে বাংলারই কোনো এক জায়গা। আমার তো দার্জিলিং মেলের কথা একটু একটু মনে হচ্ছিল। এখানে যেরকম হরেক রকম ব্র্যান্ডেড শোরুম পাবেন, সেরকম ফুটপাতেও অনেক দোকান পাবেন যেখান থেকে চাইলে কিন্তু আপনারা বাজারঘাট করতে পারেন। তবে দাম একটু কস্টলি আমার মনে হলো। কিছু দাম বার্গেনিং করেছিলাম আমি নেওয়ার জন্য, কিন্তু মনে হলো যে না, এখানের দাম অ্যাভারেজের চেয়ে একটু উপরে। আর রাস্তায় পাবেন অনেক স্ট্রিট ফুডের দোকান, যেখান থেকে কিন্তু অনায়াসে টেস্টি টেস্টি ডিশ আপনারা খেতেই পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের মেঘালয়ে 3 রাত্রি 4 দিনের সিরিজ, যেটা সংক্ষেপে আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি দেখাচ্ছি যে আমাদের টোটাল বাজেট কত লেগেছিল। 4 জন যদি একসাথে আসেন তাহলে পার হেড মাথা পিছু কত পড়বে, সমস্ত হিসাব কিন্তু এই ভিডিওতে থাকবে। স্কিপ করে যাবেন না, ভিডিওটি পুরো দেখুন, এবং এটা আপনাদের পরবর্তী ট্যুর সাজাতে খুব সাহায্য করবে। এবার দেখে নেওয়া যাক আমাদের এই সমস্ত ট্যুরটি করতে বাজেট কিরকম ছিল, কত টাকা লেগেছে। আমাদের শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার জন্য যে কোনো ট্রেনেই যদি এসিতে যান ওই 900 টাকার মতো লাগবে। বন্দে ভারতে 1050 করে লেগেছিল, তো আমি 900 টাকা করেই ধরলাম। যদি এই ট্রিপটি 4 জন মিলে করতে চান তাহলে 900 × 4 3600 টাকা লাগবে। গুয়াহাটি থেকে কামাখ্যা ঘুরে আমরা ব্রহ্মপুত্র জঙ্গল রিসোর্টে ছিলাম, যেটা জোরবাটের দিকে, মানে মোটামুটি শিলং যাওয়ার উদ্দেশ্যে অর্ধেক পথ আমরা পাড়ি দিয়ে আগের দিনই রেখেছিলাম। তো তার গাড়ি ভাড়া ছিল 2000 টাকা। এবার হোটেল খরচগুলো একবার দেখে নিই। গুয়াহাটির হোটেলের খরচ ছিল 3000 টাকা, কারণ এটা 3 স্টার কোয়ালিটির হোটেল ছিল, যার সুইমিং পুল থেকে আরম্ভ করে সবই ছিল। চেরাপুঞ্জির হোটেল আর মাইলিং নংয়ের হোটেল মাঝামাঝি টাইপের, তো 1500 টাকা করে ওখানে লেগেছিল। আর গাড়ি 3 দিনের জন্য আমাদের 3500 টাকা করে ডে, মানে 10,500 লেগেছিল। আর ফুডিং 500 টাকা পার হেড পার ডে যদি আমরা ধরি, তাহলে 4 জনের 8000 টাকার মতো খরচ হবে। আর সমস্ত সাইট সিন, গাড়ির পার্কিং, এগুলো আমি 2000 টাকার মধ্যে ধরে নিচ্ছি। তো টোটাল এই ট্যুরে কস্ট এসেছিল 32,100। যদি সেটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে 8025 টাকা পার হেড। মানে আপনারা যদি চান 7500 টাকার মতো এটাকে রাখতে পারেন, বা ম্যাক্সিমাম 8500 মধ্যে, কিন্তু আপনাদের রিল্যাক্স ভাবে থেকে ঘোরা সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমি আরো ইনফরমেটিভ ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।